নমস্কার সবাইকে। বিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন অতীন ঠাকুরের গল্প বন্ধুত্বের পরিচয়। শুরু করছি আজকের গল্প। সুবোধ আর স্বপন যেন হরিহর আত্মা। দুজনেই রানাঘাটের কাছে গঙ্গনাপুর নামে একটি গ্রামে বাস করে। ছোটবেলা থেকেই একসঙ্গে পড়াশোনা করেছে। ওরা একই কলেজে থেকে পাশও করেছে। সুবোধ এখন ডাক্তারি পড়ছে, কিন্তু স্বপনের কলেজের গণ্ডি পার কবে অর্থনৈতিক কারণে আর পড়াশোনা চালানো হয়ে ওঠেনি। বাধ্য হয়ে তাকে চাকরি করতে হয় এবং জামশেদপুরে টেলকো কোম্পানিতে একটা চাকরিও সে পায়। স্বপনের বাবার মৃত্যুর পর মা, ছোট ভাই ও বোনকে নিয়ে বেশ কষ্টেই দিন কাটাচ্ছিল। চাকরিটা পাওয়ার পর অবস্থার একটু উন্নতি হয়, কিন্তু সুবোধের অবস্থা প্রথম থেকেই ভালো। বাবা মেডিকেল কলেজের নামকরা ডাক্তার, ফলে সুবোধের পড়াশোনা চালানোর কোনো অসুবিধেই তার বাবা রাখেনি। দুজনের অর্থনৈতিক অবস্থা দুরকম হলেও কোনো দিন তাদের মধ্যে বন্ধুত্বের চির ধরেনি, বরং বন্ধুত্ব আরও গভীর হয়েছে। এই গভীরতা ততখানি নিবিড় ছিল যে কেউ কাউকে একদিন না দেখে থাকতে পারত না। অথচ ভাগ্যের পরিহাস, স্বপনকে চাকরি নিয়ে সপরিবারে জামশেদপুরে চলে যেতে হলো। জামশেদপুরে আসার পর স্বপন সুবোধকে নিয়মিত চিঠি দেয়। সুবোধও নিয়মিত চিঠির মধ্য দিয়ে বন্ধুত্বের দূরত্বকে নিকটে আনার চেষ্টা করত। এভাবেই দুজনের দিন কাটতে লাগলো। সুবোধ একসময় ডাক্তারি পাশ করার পর ওর বাবার সঙ্গে মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে লাগলো। এদিকে সুবোধের ঠাকুমা পীড়াপিড়িতে সুবোধের বাবা সুবোধের বিয়ের জন্য উঠে পড়ে লাগলো। 18ই মাঘ বিয়ের দিন ঠিক হয়ে গেল। সুবোধও নিজে একদিন জামশেদপুরে স্বপনদের বাড়ি গিয়ে সেই সুসংবাদ জানিয়ে আসলো এবং বিয়ে আসার জন্য সকলকে অনুরোধ করে আসলো। বন্ধুর বিয়ের খবর শুনে স্বপন তো আনন্দে আত্মহারা। সুবোধের বিয়েতে যাবার জন্য স্বপন কোম্পানিতে ছুটির জন্য আবেদন করে এবং ছুটিও পায় সে। স্বপন ঠিক করে বিয়ের আগের দিন সন্ধ্যাবেলায় ডিউটি থেকে ফিরে বাড়ির সকলকে নিয়ে ট্রেনে সুবোধের বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। একসময় বিয়ের সেই দিন নির্দিষ্ট, অতি আকাঙ্ক্ষিত দিনটিও এসে পড়ে। সেদিন স্বপন যথারীতি ডিউটিতে যায় এবং সে ঠিক করে কারখানা থেকে আজ একটু তাড়াতাড়ি বের হবে। এরই মধ্যে খবর পায় কারখানায় দ্বিতীয় হেভি ক্রেনটি কাজ করছে না, কোনো গোলমাল হয়েছে। স্বপন নিজে গিয়ে অভ্যাস মতো ক্রেনটির এটা ওটা নাড়তে লাগলো যাতে ট্রেনটি চলে। ক্রেনের তলায় দাঁড়িয়ে যন্ত্রপাতি টিপতে লাগলো। শেকলে বাঁধা অবস্থায় ক্রেনটি ঝুলছিল। ভুলবশত অটোমেটিক সুইচে আঙুল পড়তেই ক্রেন খুলে ক্রেনটি নিচে দাঁড়িয়ে থাকা স্বপনের মাথায় পড়ল এবং সঙ্গে সঙ্গে তার মর্মান্তিক মৃত্যু ঘটল। কারখানার শ্রমিকেরা শোকে স্তব্ধ হয়ে গেল, হতবাক হয়ে গেল এই আকস্মিক দুর্ঘটনায়। স্বপনের এই পরিণতির খবরে তার মা, ভাই বোনদের মধ্যে শোকের ছায়া নেমে আসলো, যার ফলে সুবোধের বাড়িতে আর কারো যাওয়া হয়ে ওঠেনি। এদিকে সুবোধদের বাড়িতে আনন্দের বান ডেকেছে। যথারীতি বিয়ে করতে যাওয়ার আয়োজন চলছে। সুবোধ বাড়ির বারান্দায় পায়চারি করছে আর ভাবছে স্বপনরা এখনও কেন আসছে না। তবে কি স্বপনের কোনো অসুখ করেছে, না ছুটি পায়নি? এই ধরনের নানা চিন্তার মনের মধ্যে উঁকি মারতে লাগলো। ক্রমে দিন গড়িয়ে রাত্রি। রাত্রের লগ্নে সুবোধ বিয়ে করতে যায় এবং ফিরেও আসে বিয়ে করে। বৌভাতের দিন বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে গেল, তবুও স্বপনের দেখা নেই। তার এই বিয়ের দিনে বন্ধু স্বপন পাশে না থাকায় সুবোধের মন ব্যাকুল হয়ে উঠল। একটা চাপা অভিমান সুবোধের মনে বারবার উঁকি মারে। সে মনে মনে ঠিক করে নিয়েছে এরপর থেকে স্বপনের সঙ্গে সে আর কোনো সম্পর্ক রাখবে না বা তার বাড়িতেও যাবে না। কিসের বন্ধু, এত বলা সত্ত্বেও একবার আসতে পারল না। হঠাৎ সুবোধ দেখতে পেল স্বপন হাতে একটা সুটকেস নিয়ে গেট ঠেলে বাড়ির ভিতরে এগিয়ে আসছে। স্বপনকে দেখে সুবোধ তো আনন্দে আত্মহারা। ছি ছি,
না জানি কী সব খারাপ চিন্তা এতক্ষণ সে করছিল। স্বপনকে দেখে সুবোধের বাড়িতেও খুশির জোয়ার বয়ে যায়। সুবোধ স্বপনকে সঙ্গে করে নিয়ে গিয়ে নতুন বউয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সুবোধ স্বপনের আরও আগে না আসার কারণ সুবোধ জানতে চাওয়ায় স্বপন বলে, আমি আসার জন্য প্রস্তুত। এমন সময় মার পুরনো সেই পেটের ব্যথা ওঠে। খুব অসুস্থ হয়ে পড়ে মা। বাধ্য হয়ে সেদিন আর আসা হয়নি। মাকে একটু সুস্থ করে আজই এলাম। স্বপন আরও জানালো, মায়ের অসুস্থতার জন্য খাওয়া দাওয়া করে আজই সে ফিরে যাবে। সুবোধের বাবা মা তো স্বপনকে কিছুতেই ছাড়বে না। শেষে তার মায়ের অসুস্থতার কথা চিন্তা করে মেনে নিল। সুবোধ নিজে তদারকি করে স্বপনকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া করে স্বপন সবার কাছ থেকে বিদায় নিয়ে সুবোধের সঙ্গে স্টেশনের উদ্দেশ্যে রওনাও হলো। অনেকক্ষণ যাবৎ সুবোধ লক্ষ্য করছে যে স্বপনকে ভীষণ বিষণ্ণ দেখাচ্ছে। হয়তো এতটা পথ জার্নি করে এসেছে সেই ধকলের জন্যই হোক বা মায়ের অসুস্থতার জন্যই হোক। বন্ধুকে ট্রেনে উঠিয়ে দিয়ে সুবোধ ফিরে আসলো। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। যদিও বা এলো, বেশিক্ষণ থাকতে পারল না। যাই হোক, বিয়ের অনুষ্ঠান মিটে যাবার 2-3 দিন পর সুবোধ এক সাংঘাতিক চিঠি পেল। চিঠিতে লিখেছে স্বপনের মা। সেই চিঠি পড়ে সুবোধ জানতে পারে 17ই মাঘ কারখানার ক্রেনের শিকল ছিঁড়ে স্বপনের মৃত্যু হয়। শোকে হতবাক হয়ে পড়ে সুবোধ। তার বাড়িতেও শোকের ছায়া নেমে আসে। কিন্তু পাশাপাশি একটা প্রশ্ন সবার মনে বারবার উকি মারে। বৌভাতের দিন অর্থাৎ 21শে মাঘ স্বপন কিভাবে এলো? ও তো সবে মাত্রই মারা গেছে। ঘটনাটা কেউ বুঝে উঠতে পারছে না। সুবোধ সেই দিনই জামশেদপুরের স্বপনদের বাড়ি যায় এবং গিয়ে সব জানতে পারে যে স্বপনের মা যে চিঠিটি লিখেছিল তা সম্পূর্ণ সত্যি। কারখানায় খোঁজ নিয়ে আর জানতে বাকি থাকে না যে স্বপনের মৃত্যু হয়েছে। স্বপনের মাকে সুবোধ সমস্ত ঘটনাটা বলে, কিভাবে স্বপন বৌভাতে এলো। স্বপনের মা, ভাই, বোন শুধু শোনে আর আকুল হয়ে চোখের জল ফেলে। সুবোধ সবাইকে সান্ত্বনা দিয়ে বিদায় নেয়। সামনে থানায় গিয়ে জানতে পারল মৃত্যুর ঘটনায় কারখানার কর্মচারীরা ডায়েরি করেছে। পুলিশ অফিসারকে সুবোধ সমস্ত বিষয় খুলে বলল কিভাবে মৃত্যুর পরও স্বপন তাকে দেখা দিয়েছিল। অফিসার সব শুনে একটা পুরনো ফাইল বার করে সুবোধকে দেখায়। সুবোধ দেখে এ ধরনের আরেকটি ঘটনা বহু বছর আগে ঘটে গেছে। পুলিশ অফিসার সুবোধকে বললেন, নিবিড় বন্ধুত্বের পরিচয় রাখার জন্য মৃত্যুর পরও স্বপনের আত্মা এসে দেখা দিয়ে গেছে। ওসব কথা শুনে সুবোধ আস্তে আস্তে থানা থেকে বেরিয়ে আসলো। দূরে তাকিয়ে রইল সেই কারখানাটির দিকে। দৈত্যের মতো যে কারখানাটি তার প্রাণের বন্ধুকে কেড়ে নিয়েছে। মনে পড়ল স্বপনের সেই বিষণ্ণ, করুণ, ক্লান্ত মুখটি। প্রচণ্ড এক দুঃখে সুবোধের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। চোখ দুটো জলে ভরে উঠল। গড়িয়ে পড়তে লাগলো অশ্রুধারা। হাহাকার করে বুক চিরে বেরিয়ে আসতে চাইছে, যেন বলতে চাইছে, বন্ধু তুমি কোথায়? আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম আরও অনেক গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।